প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি MR মল্লিক। আমাদের আজকের আলোচনার বিষয় মাধ্যমিক উচ্চতর বীজগণিতের অনুশীলনী 1.2 এর অন্বয় ও ফাংশন নিয়ে। তো আলোচনা শুরুর আগে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। যারা এখনও করো নাই তারা সাবস্ক্রাইবটা করে নিও এবং পাশে থাকা বেল বাটনটি টিপে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা পেতে পারো। আর ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমি দেখার আহ্বান জানাচ্ছি। অন্বয় এবং ফাংশন, এই দুইটা জিনিসের উপর আমি বিস্তারিত আলোচনা করব এবং অন্বয় এবং ফাংশনের ক্লিয়ার কনসেপ্ট সেটা আমি দেওয়ার চেষ্টা করব আজকে। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। দেখো, আমি প্রথমেই একটা সমীকরণের নাম দিয়েছি রূপান্তর সমীকরণ। কার্তেশীয় গুণজ, তার উপর যদি শর্ত আরোপ করা হয় পাওয়া যায় অন্বয়, তার উপর শর্ত আরোপ করলে পাওয়া যাবে ফাংশন। তো আমরা প্রথমেই আলোচনা করব হলো অন্বয়। অন্বয়টা হলো, অন্বয়ের আরেক নাম হলো সম্পর্ক, ইংরেজি হলো রিলেশন। অন্বয়ের আলোচনার আগে আমি একটা রিয়েল অ্যানালজি নিয়ে আলোচনা করতে চাই। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা দেশের সেট আর একটা শহরের সেট। এটা হলো দেশের সেট, এটা হলো শহরের সেট। এবং সেট দুইটা দেখে তোমরা সহজেই অনুমান করতে পারছো বাংলাদেশের সাথে ঢাকার সম্পর্ক কি, ভারতের সাথে নয়াদিল্লির সম্পর্ক এবং থাইল্যান্ডের সাথে ব্যাংককের সম্পর্ক কি। সবগুলি সম্পর্ক একই ধরনের আছে কিন্তু এখানে, কারণ দেখো বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী নয়াদিল্লি, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। তাহলে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা শহরের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটার নাম কি? সম্পর্ক হলো দেশ রাজধানী। তাহলে এই যে দুইটা সেটের মধ্যে যে সম্পর্ক হলো, এই সম্পর্কটার নামই হবে অন্বয়। শুধু এই সম্পর্ক না, যে দুইটা সেটের মধ্যে যে কোনো ধরনের সম্পর্কই হবে অন্বয়। তাহলে এখানে অন্বয়টার নাম হবে দেশ রাজধানীর অন্বয়। এবং অন্বয়গুলিকে লিখতে হয় ক্রমজোড়ের মাধ্যমে। এক একটা ক্রমজোড়ের মধ্যে দুইটা উপাদান থাকবে। তাহলে প্রথম যে ক্রমজোড়টা আসবে তার প্রথম উপাদান হবে বাংলাদেশ, দ্বিতীয় উপাদান হবে ঢাকা। দ্বিতীয় যে ক্রমজোড়টা আসবে, প্রথম উপাদান হবে ভারত, দ্বিতীয় উপাদান হবে নয়াদিল্লি। তৃতীয় ক্রমজোড় যেটা আসবে তার প্রথম উপাদান হলো থাইল্যান্ড আর দ্বিতীয় উপাদান হলো ব্যাংকক। তাহলে এটাই কিন্তু দেশ রাজধানীর একটা সম্পর্ক। সম্পর্কটা কি সেটা বোঝানোর জন্য তোমাদের এই জিনিসটুকু আলোচনা করা হলো। এখন আসো ম্যাথামেটিক্যাল ওয়ে আমরা অন্বয় নিয়ে আলোচনা করি। আমাদের অন্বয় কিন্তু আসতে হবে দুইটা সেটের কার্তেশীয় গুণজ থেকে। দুইটা সেটের কার্তেশীয় গুণজের উপর শর্ত আরোপ করার পর অন্বয় পাওয়া যাবে। তাহলে আমরা দুইটা সেট বিবেচনা করি। আমরা A1 2 3 এবং B0 2 4 দুইটা সেট বিবেচনা করলাম। এখন অন্বয় পেতে হলে আমার কার্তেশীয় গুণজ লাগবে। কার্তেশীয় গুণজ তোমরা সাধারণ গণিতে করেছো। তাহলে এখানে আমরা কার্তেশীয় গুণজ হলো A ক্রস B, 1 2 3 ক্রস 0 2 4। এখন 1 এর সাথে এই তিনটার জোড়া বাঁধতে হবে, 1 0 1 2 1 4। আবার 2 এর সাথে 2 0 2 2 2 4। আবার 3 এর সাথে 3 0
3 2 3 4। এখন এই যে এ ক্রস বি অর্থাৎ যে এ এবং বি এর যে কার্তেশীয় গুণজের মাধ্যমে আমরা যে সেট পেলাম, সেই সেটের যে ক্রোমোজোরগুলি আছে সেই ক্রোমোজোরের মধ্যে আবার এক একটা ক্রোমোজোরের মধ্যে দুইটা উপাদান আছে। তাহলে প্রথম উপাদানকে ধরা হবে এক্স, এটা হবে হলো এক্স আর এটা হবে ওয়াই। তাহলে এক্স ওয়াই প্রত্যেকটার ভিতরে এক্স ওয়াই এভাবে আছে এবং এক্স ওয়াইয়ের উপর এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে আমরা আরেকটা সেট নির্ণয় করব। একটা শর্ত দেই, শর্ত 1, শর্তটা হলো এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ ক্রোমোজোরের প্রথম সদস্য বড় হবে, দ্বিতীয় সদস্য ছোট হবে। তাহলে এই শর্তে আমরা যে সেটটা পাবো তার নাম দেই হলো R1। তাহলে সম্পর্কটা কি? বড় ছোট। তাহলে এখানে দেখি বড় ছোট কোন কোন উপাদান আছে, কোন কোন ক্রোমোজোর আছে। তাহলে বড় ছোট 1 0 এটা নেওয়া যায়। বড় ছোট হচ্ছে না, বড় ছোট হচ্ছে না, বড় ছোট এটা নেওয়া যায়। বড় ছোট হচ্ছে না, বড় ছোট হচ্ছে না, বড় ছোট এটা নেওয়া যায়। বড় ছোট এটা নেওয়া যায়, ওটা হচ্ছে না। তাহলে এই যে একটা সেট পেলাম। স্পষ্টত দেখো এই যে R1 যে সেটটা, এই সেটের সবগুলি উপাদান এটার মধ্যে আছে। তার মানে এই সেটটা হবে এই সেটের কি হবে? উপসেট হবে। তার মানে এখান থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি যে R1 সাবসেট অফ এ ক্রস বি। আমরা আরেকটা সম্পর্ক নেব, এটাকে নাম দেই শর্ত 2। সেটা হলো এক্স সমান ওয়াই মাইনাস 1। এই শর্তে একটা সেট তৈরি হবে, অর্থাৎ দ্বিতীয় উপাদান থেকে 1 বিয়োগ করলে প্রথম উপাদান পাওয়া যাবে। তাহলে এই যে দ্বিতীয় উপাদান 0 থেকে 1 বিয়োগ করলে কি 1 পাওয়া যাবে? যাবে না। তারপর দেখো 2 থেকে দ্বিতীয় উপাদান 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাওয়া যায়। তাহলে এটা নেওয়া যায় 1 2, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, সেই 1 এখানে আছে। এটা থেকে 1 বিয়োগ করলে এটা পাওয়া যায় না, এটা থেকে 1 বিয়োগ করলে এটা পাওয়া যাবে না, এটা থেকে 1 বিয়োগ করলে পাওয়া যাবে না, এখান থেকেও পাওয়া যাবে না, এখান থেকেও পাওয়া যাবে না, এখান থেকেও পাওয়া যাবে না, এখান থেকে পাওয়া যাবে, কারণ 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে 3 4। দেখো এখান থেকে কিন্তু এটাও স্পষ্ট যে R2টা হলো কি এ ক্রস বি এর একটা অশূন্য উপসেট। তাহলে দেখো কার্তেশীয় গুণজের উপর শর্ত আরোপ করার পর যে সেটটা আমরা পেয়েছি, অশূন্য যে সেটটা পেয়েছি, সেই সেটটা হলো কার্তেশীয় গুণজের উপসেট। অতএব এই উপসেটটার নামই হবে কি? অন্বয়। এখন আমরা অন্বয়ের সংজ্ঞা দিতে পারি কিভাবে? যে এ ও বি দুটি সেট হলে তাদের কার্তেশীয় গুণজের ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেট আর কে এ থেকে বি এর একটি অন্বয় বলা হবে। এখন অন্বয়ের সংজ্ঞা তো আমরা জানলাম। এখন অন্বয়ের ডোমেন, কোডোমেন, রেঞ্জ নিয়ে আলোচনা করব। তো এগুলি আলোচনার জন্য আমাদের প্রথমে দুইটা সেট বিবেচনা করতে হবে। সেট দুইটা হলো, একটা হলো এ, তার উপাদান হলো 2 3, আরেকটা সেট হলো বি, তার উপাদান হলো 4 6 8। অন্বয় পেতে হলে আমাকে কি লাগবে? কার্তেশীয় গুণজ লাগবে। তাহলে এ ক্রস বি 2 3 গুণন 4 6 8। তা আমরা গুণজটা বের করে ফেলি। এই 2 এর সাথে এগুলির জোড়া বাঁধতে হবে। 2 4 2 6 2 8।
আবার 3 সাথে জোড়া বাঁধতে হবে, 3 4 3 6 3 8। এখন এই যে কার্তেশীয় গুণজটা পেলাম, এর উপর একটা শর্ত দিব। শর্তটা কি? শর্ত দিব হলো y সমান 2x। এই শর্তের উপর আমরা একটা অন্যয় পাবো, তার নাম দিলাম হলো r। অর্থাৎ y সমান 2x এর কথার অর্থ হলো যে প্রথম উপাদানকে 2 দ্বারা গুণ করলে দ্বিতীয় উপাদান পাওয়া যাবে। তাহলে প্রথম উপাদানকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, দ্বিতীয় উপাদান পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, 2কে 2 দ্বারা গুণ করলে 4 হয়, সেটা দ্বিতীয় উপাদানের সমান হয়ে যাচ্ছে। তাহলে এটার উপাদান হবে কত? প্রথমে 2 4, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে না, এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে না, 2 দিয়ে গুণ করলে হচ্ছে না, 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়। তাহলে এটা হলো 3 6, এটা হচ্ছে না। এই পেলাম আমরা হলো অন্যয়টা। তা এখন অন্যয়ের ডোমেন, একটা অন্যয়ের যে ক্রোমোজোরগুলি আছে তার প্রথম উপাদানগুলি দ্বারা গঠিত যে সেট, সেটাই হবে ডোমেন। এই ক্রোমোজোরের প্রথম উপাদান 2, এই ক্রোমোজোরের প্রথম উপাদান 3, তাহলে 2 3 দ্বারা গঠিত যে সেট, সেটা হবে ডোমেন। এরপরে আসি হলো রেঞ্জ, ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদান দ্বারা গঠিত সেট, অর্থাৎ 4 6 4 6। এখন হলো কোডোমেন। কোডোমেনটা কোনটা হবে? দেখো, কোডোমেন আসবে হলো এই যে কার্তেশীয় গুণজের যে বি সেটটা ছিল, এই বি সেটটাই হবে হলো কোডোমেন। 4 6 8। এখানে একটা লক্ষণীয় বিষয় যে কোডোমেনের উপাদান সংখ্যা রেঞ্জের উপাদানের সংখ্যা থেকে বেশি হতে পারে, আবার সমানও হতে পারে। এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে রেঞ্জ এবং কোডোমেনের মধ্যে সম্পর্ক। দেখো, এই রেঞ্জের সবগুলি উপাদান কিন্তু ডোমেনের মধ্যে আছে, তো এই জন্য লেখা হয় রেঞ্জ আর হবে কোডোমেনের উপসেট। এই জিনিসটা মনে রাখতে হবে। এই দুইটা আবার কখনো কখনো সমানও হতে পারে। তো যাই হোক, আমরা অন্যের ডোমেন, কোডোমেন, রেঞ্জ দেখলাম। এখন আসি আমরা ফাংশনে। ফাংশন আসে কোত্থেকে? ফাংশন আসে অন্যয় থেকে। অন্যের উপর শর্ত আরোপ করলে ফাংশন পাওয়া যায়। তো ফাংশন বোঝার আগে আমরা আরেকটা রিয়েল অ্যানালজি নিয়ে চিন্তা করব। সেটা আমরা দেখি, সেটা আসলে কি। সেটা হলো ছেলে এবং মায়ের সম্পর্ক। ছেলে এবং মায়ের সম্পর্ক এর 4টা বিশেষ অবস্থা আমরা এখন বিবেচনা করব। 1 নাম্বার অবস্থা হলো, আমরা দুটো সেট লিখেছি, এটা হলো বয়েজ সেট, এটা হলো মাদার সেট। এই মায়ের সন্তানগুলি হলো এরা। এখন কোন মায়ের কোন সন্তান সেটা আমরা একটু দেখাই। B1 যে ছেলেটা, সে আসছে হলো M1 মা থেকে। B2 ছেলেটা আসছে M2 মা থেকে। C2 ছেলেটা আসছে M3 মা থেকে। তাহলে দেখো, M1 মায়ের একটা সন্তান, M2 মায়ের একটা সন্তান, M3 মায়ের একটা সন্তান, প্রত্যেকের একটা করে সন্তান থাকতে পারে। বাস্তবে এটা অনেক আছে। সুতরাং বাস্তবতার নিরিখে যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে বি এবং এম এর মাঝে যে সম্পর্কটা তৈরি হলো এখন, সেই সম্পর্কটার নামই হলো কি? ফাংশন। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এটা একটা কি? ফাংশন। ওকে, আমরা বয় মাদার সেটের আরেকটা বিশেষ অবস্থা চিন্তা করব। সেটা হলো, দেখো, এই B1 ছেলেটা এসেছে M1 মা থেকে। আবার দেখো, এই B2 ছেলেটা এসেছে M1 মা থেকে। আর B3 ছেলেটা এসেছে M3 মা থেকে। তাহলে ভালো মতো পর্যবেক্ষণ করে একটা জিনিস,
B1 এবং B2 এই দুইটা ছেলে আসছে হলো M1 মা থেকে। এটা সম্ভব, কারণ একটা মায়ের দুইটা সন্তান থাকতে পারে, সুতরাং এটার বাস্তব ঘটনার সাথে এটা মিল আছে। আবার দেখো B3 আসছে M3 মা থেকে। M3 মায়ের একটা সন্তান আছে, এটাও বাস্তব ঘটনা। M2 মায়ের কোনো সন্তান নাই, M2 মায়ের কোনো সন্তান এখানে দেখা যাচ্ছে না, এটাও তো বাস্তব জিনিস, কারণ কোনো মায়ের সন্তান নাও হতে পারে, সে সন্তানহীনও হতে পারে, তার সন্তান নাও থাকতে পারে, তাহলে এটাও একটা বাস্তব ঘটনা। সুতরাং এটা যেহেতু বাস্তব, তাহলে বি এবং এম সেটের মধ্যে যে সম্পর্ক হলো সেটা হলো ফাংশন, এটাও সঠিক। এবার 3 নাম্বার একটা বিশেষ অবস্থা আমরা চিন্তা করব, সেটা হলো কি, B1 সন্তানটা এসেছে M1 মা থেকে। সম্ভব। দেখা গেল এই B1 সন্তানটা আবার এসেছে M2 মা থেকে। B2 ছেলেটা এসেছে M2 মা থেকে। B3 ছেলেটা এসেছে M3 মা থেকে। কোনো সমস্যা আছে এখানে? একটু চিন্তা করে দেখো, একটু সমস্যা আছে। B3 ছেলে আসছে M3 মা থেকে, এটা বাস্তবে সম্ভব। B2 ছেলে আসছে M3 মা থেকে, এটাও বাস্তবে সম্ভব। B1 ছেলে আসছে M2 মা থেকে, এটাও সম্ভব, কারণ M2 মায়ের দুইটা সন্তান, একটা হলো B1 আর একটা হলো B2, এটাও সম্ভব। কিন্তু B1 যে ছেলেটা আছে সেই ছেলেটা দেখো M1 মা থেকে আসছে, আবার M2 মা থেকে আসছে। এই কথার অর্থ কি, যে দুটি মায়ের একটি সন্তান, দুটি মা কখনোই একটি সন্তান প্রসব করতে পারে না, দুই মায়ের কখনো এক সন্তান থাকতে পারে না, অথবা এক ছেলের দুইটি মা থাকতে পারে না। যেহেতু পারে না, তাহলে এই বি সেট, বয়েজ সেট এবং মাদার সেট, এই দুইটার মধ্যে সম্পর্ক কিন্তু স্থাপন করা যাচ্ছে না। একটা কথা মনে রাখতে হবে, এইটার প্রত্যেক সদস্যের সাথে এই সেটের প্রত্যেক সদস্যের একই রকম সম্পর্ক থাকতে হবে। যেমন এই দুইটা সঠিক আছে, এই দুইটা সঠিক আছে, এইটাও সঠিক আছে, কিন্তু B1 ছেলেটা দুই মা থেকে এসেছে, এইটা সঠিক না। এই জন্য এই দুইটা সেটের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না। যেহেতু বাস্তব সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না, সুতরাং এইটা একটা ফাংশন নয়। এবার আমরা 4 নাম্বার আর একটা বিশেষ অবস্থা চিন্তা করি। বয়েজ সেট এবং মাদার সেটের মধ্যে একটা বিশেষ অবস্থা, সেটা হলো B1 ছেলেটা এসেছে M1 মা থেকে, এটা সম্ভব, এজন্য কোনো সমস্যা নাই। B2 ছেলে এসেছে M2 মা থেকে, এটাও সম্ভব, এতে সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে B3 ছেলের এখানে কোনো মা নেই, এটি কি একটা সমস্যা? কি মনে হয় তোমাদের, যে B3 যে ছেলেটা আছে এই ছেলের মা নেই, B3 ছেলেটা মাহীন সন্তান, মা যে মারা গেছে সেটা কিন্তু মিন করতেছে না, তার মাই নেই, তাহলে মা ছাড়া সন্তান উৎপাদন সম্ভব না। এটা কিন্তু তাহলে একটা অবাস্তব ঘটনা। অর্থাৎ এই দুইটা সম্পর্ক ঠিক থাকলেও এই যে B3 সদস্যের জন্য সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না। এই বি সেট এবং মাদার সেটের মধ্যে যে সম্পর্ক, সেটা বাস্তব ঘটনার সাথে সম্পর্কিত নয়। সম্পর্কিত যদি নাই হয়, সম্পর্কই যদি না থাকে, তাহলে সেটা ফাংশন হবে না। আচ্ছা, এই অন্যয়টা আমরা একটু লিখি। এই অন্যয়টার নাম দিলাম হলো এফ। উপাদানগুলো লিখি। B1 M1, B1 M1, আবার B1 M2, B1 M2, B2 M2,
B3 M3। তাহলে দেখো এইটা তো আমরা চিত্রের সাহায্যে বুঝলাম যে এই দুইটা ফাংশন আর এই দুইটা ফাংশন নয়। এখন এই যে সেটটা দেওয়া আছে, অন্যয়টা দেওয়া আছে, এই অন্যয়টা ফাংশন নয় কেন, এইটা দেখে আমাদের বুঝতে হবে। বোঝার জন্য জিনিসটা দেখতে হবে যে এই যে দেখো B1 B1, অর্থাৎ এই যে দুইটা ক্রোমোজোর আমরা লিখছি, এই ক্রোমোজোর দুইটার প্রথম উপাদান একই। তাহলে কোনো অন্যয়ের ক্রোমোজোরগুলোর মধ্যে প্রথম একই উপাদান বিশিষ্ট যদি 2 বা ততোধিক ক্রোমোজোর থাকে, তাহলে সে অন্যয়টাকে ফাংশন বলা যাবে না। আমি আবার বলতেছি যে একটা অন্যয়ের যে ক্রোমোজোরগুলি আছে, সেই ক্রোমোজোরগুলির মধ্যে প্রথম একই উপাদান বিশিষ্ট যদি 2 বা ততোধিক ক্রোমোজোর বিদ্যমান থাকে, তাহলে সেটা ফাংশন হবে না। এখানে কিন্তু এই যে দুইটা ক্রোমোজোর বিদ্যমান, প্রথমে একই উপাদান বিশিষ্ট, অর্থাৎ একই সন্তানের মা হলো 2 জন, M1 M2। তো এইটা তো অ্যানালজির মাধ্যমে দেখলাম। এখন এইটাকে মনে রাখতে হবে যে যদি কোনো অন্যয়ের যে ক্রোমোজোরগুলি আছে, সেই ক্রোমোজোরগুলির মধ্যে যে একই প্রথম উপাদান একই, এরকম যদি 2টা ক্রোমোজোরও পাওয়া যায়, তাহলে সেই অন্যয়টাকে ফাংশন বলা যাবে না। তাহলে ফাংশন বলা যাবে কাকে? ফাংশন বলতে হবে প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদান অবশ্যই ভিন্ন হতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। তো এখন আমরা গাণিতিকভাবে কয়েকটা ফাংশনের চিত্র দেখি। আমরা দুটো সেটের মধ্যে একটু সম্পর্ক দেখাই। দেখো এ এবং বি সেটের মধ্যে সম্পর্ক দেখাবো। দেখো 1 থেকে 1, 2 থেকে 4, 3 থেকে 9। কি সম্পর্ক আছে এদের মধ্যে? 3কে স্কোয়ার করলে 9 হয়, 2কে স্কোয়ার করলে 4 হয়, 1কে স্কোয়ার করলে 1 হয়। অর্থাৎ এই যে এ সেটের উপাদানগুলিকে বর্গ করলে বি সেটের উপাদানগুলি পাওয়া যায়। তাহলে এদের মধ্যে এই সম্পর্কটা এটার ক্ষেত্রেও প্রযোজ্য, এটার ক্ষেত্রেও প্রযোজ্য, এটার ক্ষেত্রেও প্রযোজ্য যখন হচ্ছে, তখন আমরা এটা সম্পর্ক নির্ণয় করলাম। এখন ওই যে বয় মাদারের সেটটা চিন্তা করো, সেটার সাথে কিন্তু এটার একটা মিল আছে যে এই ছেলে আসছে এই মা থেকে, এই ছেলে এই মা থেকে, এই ছেলে এই মা থেকে। অতএব এটা কি? এটা একটা ফাংশন হবে। আমরা আরও দুইটা সেটের মধ্যে সম্পর্ক স্থাপন করি। দেখো এই সেট বি সেটের মধ্যে একটা সম্পর্ক স্থাপন, 1 থেকে 1, 2 থেকে 4, 3-র সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে দেখো ওই যে বয় মাদারের যে সেটটা আছে, সেটার সাথে কিন্তু এটার একটা মিল আছে। এখানে এই যে 3 ছেলেটা আছে, এর কোনো মা নেই, এটা অবাস্তব ঘটনা। তাহলে এটা কি ফাংশন হবে? হবে না। তাহলে এটা ফাংশন হবে না। অবশ্যই এই ছেলের মা যদি এখানে থাকতো, তাহলে সেটা ফাংশন হতো। আমরা আরেকটা অবস্থা চিন্তা করি। দেখো এ সেট বি সেটের মধ্যে 1, 2, 4, 3, 9। আগের মতোই এই তিনটার এগুলির সাথে একই সম্পর্ক আছে, কারণ এগুলি স্কোয়ার করলে এটা পাওয়া যায়। কিন্তু এই যে 16 উপাদান রয়েছে, এইটার কোনো সন্তান নাই। বোঝা গেছে জিনিসটা? এই যে মাটা রয়ে গেছে, এই মায়ের কোনো সন্তান নেই। তাই মা তো সন্তান ছাড়া হতেই পারে। সুতরাং এই সম্পর্কটা সত্য, অতএব এইটা একটা ফাংশন। আমরা আরও দুইটা সেটের মধ্যে সম্পর্ক বিবেচনা করি। এখন দেখো এ এবং বি সেট, এই দুইটার মধ্যে প্রথম এ সেটের উপাদানগুলি 1, 2, 3, বি সেটের উপাদানগুলি 2, 4, 5। তাহলে দেখো 1 এবং 2 এর মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি, 1 থেকে 2 বড়, আবার 2 থেকে 4 বড়, 3 থেকে 5 বড়। সম্পর্কটা কি? সম্পর্ক হলো ছোট
বড়, অর্থাৎ ওই যে এক্স লেস দেন ওয়াই, এক্সটা ছোট ওয়াইটা বড়। আচ্ছা, এই অবস্থায় কিন্তু দেখো প্রত্যেক সন্তানের একটা করে মা আছে, তাহলে এটা কিন্তু ফাংশন। আমি কি করলাম, এই 2 এবং 5-এর সাথে একটা সম্পর্ক দিয়ে দিলাম। তাহলে দেখো কি ঘটনা ঘটলো, 5 মায়ের 2টা সন্তান, একটা হলো 2, একটা হলো 3। ওকে, এটা সম্ভব। 4 মায়ের একটা সন্তান 2 মায়ের একটা সন্তান 1। কিন্তু এই 2টা দেখো 4 মায়েরও সন্তান, 5 মায়েরও সন্তান। তাহলে 2 ছেলে যেটা আছে তার মা হয়ে গেছে 2টা, তো 2 মায়ের তো এক সন্তান হতে পারে না, সুতরাং এটা কি হবে না, এটা ফাংশন হবে না। তাহলে এখন এই যে আমরা 4টা বিশেষ অবস্থার সম্পর্ক বিবেচনা করে আমরা দেখলাম কোনটা ফাংশন কোনটা ফাংশন নয়। তাহলে ফাংশন হওয়ার অবশ্যই কিছু শর্ত আছে, শর্তগুলি আমরা একটু লিখি। 1 নাম্বার শর্ত, প্রত্যেক এক্স এর জন্য ওয়াই থাকতে হবে। অর্থাৎ এক্স হলো প্রথম উপাদানগুলির সেট, প্রথম উপাদানগুলির সেটের কোনো উপাদান খালি থাকতে পারবে না। যেখানে এখানে 3 খালি আছে, সুতরাং 3 যদি খালি থাকে তাহলে সেটা ফাংশন হবে না। প্রত্যেকটা সদস্যেরই একটা আউটপুট থাকতে হবে। 2 নাম্বার, দুইটি এক্স এর জন্য একটি ওয়াই থাকতে পারে। অর্থাৎ দেখো ওয়াইটা কি, ওয়াইটা হলো মা, সেই মায়ের 2টা সন্তান থাকতে পারে, 2টা না 2 বা ততোধিক, এটা হলো 2 বা ততোধিক এক্স এর জন্য একটি ওয়াই থাকতে পারে। অর্থাৎ একটা মায়ের 2 বা ততোধিক সন্তান থাকতে পারে। এই দেখো 2 এবং 3, এই 2 এবং 3 এই 5 মা থেকে এসেছে। 2 এবং 3 যে 2জন ছেলে, এই 2জন ছেলের মা হলো 5, এটা হতে পারে। 3 নাম্বার যে শর্ত, একটি এক্স এর জন্য একাধিক ওয়াই থাকতে পারবে না। একটি এক্স এর জন্য একাধিক ওয়াই থাকতে পারবে না। তাহলে দেখো একটা এক্স এর জন্য এই যে সেই এক্স, এটা ছিল 2, এই 2 এর জন্য কিন্তু 4 এবং 5 এসেছে। এই যে 2 থেকে 4-এ গেছে, আবার 2 থেকে 5-এ আসছে। সুতরাং 2 মায়ের এক সন্তান হয়ে গেছে, এক ছেলের 2টা মা হয়ে গেছে। সুতরাং একটা এক্স একটা সন্তানের জন্য একাধিক ওয়াই মানে একাধিক মা থাকতে পারবে না। এই যে 3টে শর্ত লেখা হলো, এই 3টে শর্তকে মাথায় রাখতে হবে খুব সুন্দরভাবে, তাহলেই কোনটা ফাংশন না একদম ইজিলি পারা যাবে। আরেকটা হলো মা খালি থাকতে পারে, সন্তান খালি থাকতে পারবে না, এটা মনে রাখতে হবে। যে 4 নাম্বারটা আরেকটা লিখে রাখি, যে এক্স খালি থাকতে পারবে না, কিন্তু ওয়াই খালি থাকতে পারবে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আসো এখন আমরা ফাংশনের একটু সংজ্ঞা প্রদান করি। সংজ্ঞা হলো
প্রথমেই বলা হয়েছিল যে ক্রোমোজোরের মাধ্যমে একটা সংজ্ঞা দেওয়া যায়, কোনো অন্বয়ের ক্রোমোজোরগুলোর মধ্যে যদি একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রোমোজোর না থাকে তাহলে সে অন্বয়কে ফাংশন বলে। এটা গেল ক্রোমোজোরের মাধ্যমে। এখন সেটের মাধ্যমে আমরা ফাংশনের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি যে কিভাবে এ ও বি যদি দুটি সেট হয় তাহলে যে নিয়ম বা সম্পর্ক দ্বারা এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের একটি ও কেবল একটি উপাদানের সাথে সংশ্লিষ্ট হয়, ওই নিয়ম বা সম্পর্ককে এ থেকে বিতে বর্ণিত একটি ফাংশন বলা যায়। এখন একটা ফাংশনের আমরা ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ এগুলি আমরা নির্ণয় করব। ফাংশন দুইভাবে উপস্থাপিত হতে পারে, একটা হলো গঠনযুক্ত ফাংশন হতে পারে আর একটা গঠনবিহীন হতে পারে। গঠনবিহীন কোনটা? যে ফাংশনটা কোন সেট থেকে কোন সেটের সাথে সম্পর্কিত সেটা উল্লেখ থাকে না। তাহলে দেখো সেখানে শুধু এরকম একটা জিনিস দেওয়া থাকে, এফ অফ এক্স সমান এক্স যুক্ত একটা রাশি দেওয়া থাকে। সেটা কি হতে পারে? সেটা এই এক্স যুক্ত রাশিটা হতে পারে 2x + 1 √x - 4 ইত্যাদি, এরকম হতে পারে। এক্স যুক্ত রাশিটা এগিয়ে এরকম হতে পারে, আর অনেক কিছু হতে পারে। তো এখন এই এফ অফ এক্সকে আমরা ওয়াই বিবেচনা করব। এফ অফ এক্সকে আমরা ওয়াই বিবেচনা করতে পারি। তাহলে ওয়াই সমান এফ অফ এক্স, আর এফ অফ এক্স সমান হলো এক্স যুক্ত রাশি। এখন এই ফাংশনের ডোমেন কোনটা? ডোমেন হবে এক্স এর যে সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায়, এক্স এর ওই সকল উপাদান দ্বারা গঠিত সেটই হলো এফ অফ এক্স এর ডোমেন। ব্যাপারটা কি বোঝা গেছে? কোনো ফাংশন এফ এর অধীনে এক্স এর যে সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব সংখ্যা হয়, এক্স এর ওই সকল বাস্তব মান দ্বারা গঠিত সেটকে বলা হবে এই ফাংশনের ডোমেন। অর্থাৎ এক্স এর যে বাস্তব মানগুলির জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়, এক্স এর ওই সকল বাস্তব মান দ্বারা যে একটা সেট তৈরি হবে সেই সেটটা হবে কি? ডোমেন। তাহলে লেখা যায় কি? লেখা যায় হলো, আমি সংক্ষেপে লিখতেছি, এক্স এর যে সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স অথবা ওয়াই এর মান বাস্তব সংখ্যা হয়, সেই সকল মান দ্বারা যে সেট তৈরি হবে সেটাই হবে ডোমেন। তাহলে রেঞ্জ কি হবে? কোনো ফাংশন এফ এর অধীনে এক্স এর বিভিন্ন বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর যে সকল বাস্তব মান পাওয়া যায়, এফ অফ এক্স এর ওই সকল বাস্তব মান দ্বারা গঠিত সেটই হবে এই ফাংশনের রেঞ্জ। অর্থাৎ এক্স এর বিভিন্ন বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর যে সকল বাস্তব মান পাওয়া যায় তাদের সেট। অর্থাৎ এক্স এর বিভিন্ন বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর যে বাস্তব মানগুলি আসবে সেই বাস্তব মানগুলি দ্বারা যে সেট তৈরি হবে সেটা হবে কি? রেঞ্জ। এখানে লিখতে হবে তাদের সেট।
এখন দেখো তিন নম্বরে বলছি কি কোডোমেন। এখন গঠনবিহীন ফাংশন যদি থাকে তাহলে সেই ফাংশনের কোডোমেন থাকবে না। এবার গঠনযুক্ত একটা ফাংশনের দিকে আমরা তাকাই। এখন আসি গঠনযুক্ত ফাংশন। গঠনযুক্ত ফাংশনটা কি? ফাংশন তো দুটা সেটের মধ্যে শর্ত সাপেক্ষে একটা সম্পর্ক। এখন যে ফাংশনটা কোন সেট থেকে কোন সেটে বর্ণিত, এই সেট দুইটা যদি দেওয়া থাকে তাহলে সেটা হলো গঠনযুক্ত ফাংশন। তো আমরা একটা গঠনযুক্ত ফাংশন লিখি। এটাকে লেখা হয় এইভাবে, f is a function from a to b। a থেকে b এ f একটা ফাংশন। এখানে এই ফাংশনের এ সেট থেকে বি সেটে বর্ণিত হওয়ার কারণে এই ফাংশনটাকে বলা হবে গঠনযুক্ত ফাংশন। আচ্ছা, এই ফাংশনটার যেখানে f of x x যুক্ত রাশি, এ ধরনের ফাংশনের ক্ষেত্রে স্পষ্টভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া যায়। এক নাম্বার, যে ডোমেন, এই ফাংশনের ডোমেনটাকে আমরা লিখব, এই যে প্রথম সেটটা আছে এই প্রথম সেটটাকেই আমরা লিখব ডোমেন। দুই নাম্বার সিদ্ধান্ত হলো কোডোমেন। কোডোমেন হলো দ্বিতীয় যে সেটটা আছে সেটাকে আমরা লিখব হলো কোডোমেন। তিন নাম্বার, রেঞ্জ হবে এই কোডোমেনের সাবসেট, উপসেট। তাহলে একটা জিনিস, এই সিদ্ধান্তগুলি কিন্তু এই যে গঠনযুক্ত ফাংশন যখন দেওয়া থাকবে তার ডোমেন হবে প্রথম উপাদান, কোডোমেন হবে দ্বিতীয় উপাদান এবং রেঞ্জ হবে কোডোমেনের উপসেট। রেঞ্জ কোডোমেনের সমান হতে পারে, সেটা আমরা একটু পরে আসতেছি। এখন এখান থেকে স্পষ্টত ডোমেন এবং কোডোমেনটা লিখলাম। এখন রেঞ্জটা আসলে আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে? আমরা যদি রেঞ্জটাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে কিভাবে করতে হয় একটু দেখো, খুব ভালো মতো খেয়াল করতে হবে। এ সেটের প্রত্যেক উপাদান বি সেটের যে সকল উপাদানের সাথে সম্পর্কিত, ওই সকল উপাদান দ্বারা গঠিত যে সেট সেটাই হবে রেঞ্জ এফ। অথবা আমরা যদি আরেকটু অন্যভাবে বলি, যে বি সেটের যে সকল উপাদান এ সেটের প্রত্যেক উপাদানের সাথে সম্পর্কিত, বি সেটের ওই সকল উপাদানের সেটকে বলা হবে রেঞ্জ। তাহলে আমরা এটাকে যদি এভাবে লিখতে চাই তাহলে আমরা একটু লিখি যে এ সেটের প্রত্যেক উপাদান বি সেটের যে সকল উপাদানের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত তাদের সেট। তাহলে কি বলা যায়? এ সেটের প্রত্যেক উপাদানই বি সেটের যে সকল উপাদানের সাথে সংশ্লিষ্ট, ওই সকল উপাদান দ্বারা গঠিত সেট হবে রেঞ্জ এফ। এখন এ সেটের প্রত্যেক উপাদান যদি বি সেটের প্রত্যেক উপাদানের সাথে সংশ্লিষ্ট হয় তখন কিন্তু বিটা রেঞ্জ হয়ে যাবে। তখন আমরা লিখতে পারবো যে রেঞ্জ এফ সমান কোডোমেন।
এটা লেখা যাবে। তো এখন সবসময় এই তিনটা জিনিস মনে রাখতে হবে। রেঞ্জ এফ কোডোমেনের সমান যদি হয় তখন তখন এই ফাংশনের নামটা আবার ভিন্ন হয়ে যায়, সেগুলি আমরা আগামী পর্বে আলোচনা করব। এবার গাণিতিকভাবে একটা ফাংশনের ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন সেগুলি আমরা দেখব। যেমন এই ফাংশনটা আমরা দেখি, ফাংশনটা এই সেট থেকে এই সেটে বর্ণিত আছে, এই সেট থেকে এই সেটে এফ একটা ফাংশন, এবং ফাংশনটা সংজ্ঞায়িত কিভাবে, এফ অফ এক্স সমান এক্স কিউব, মানে এই শর্তে এই ফাংশনটা দেওয়া আছে। তাহলে দেখো তো, আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি না যে এই ফাংশনের ডোমেন যখন ফাংশনের গঠন দেওয়া থাকে, এটা একটা ফাংশনের গঠন দেওয়া আছে, এই ফাংশনের গঠন যদি দেওয়া থাকে তাহলে ফাংশনের ডোমেন হবে কোনটা, প্রথম যে সেট আছে সেইটা, তাহলে এইটাই হবে কত, -2 -1 0 1 2, এটাই হলো ফাংশনের ডোমেন। 2 নাম্বার, ডাইরেক্টলি আরেকটা জিনিস লেখা যায়, সেটা হলো কোডোমেন। দ্বিতীয় সেট যেটা আছে সেটা হলো কোডোমেন। তাহলে -27 -8 -1 0 1 8 27। এখন বলছিলাম রেঞ্জটা কিন্তু বের করে নিতে হয়। রেঞ্জ এফটা আমরা এখন একটু বের করব। কিভাবে বের করব দেখো, তোমার ফাংশনটা দেওয়া আছে হলো এফ অফ এক্স সমান হলো এক্স কিউব। তাহলে ডোমেনের যে সকল উপাদান এগুলির কিন্তু একটা নাম আছে, আর রেঞ্জের যে সকল উপাদান তাদের একটা নাম আছে। ডোমেনের যে উপাদানগুলি আছে এগুলিকে বলা হয় হলো প্রি ইমেজ বা প্রাক প্রতিবিম্ব, আর রেঞ্জের যে উপাদানগুলি আছে সেগুলিকে বলা হয় ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে এই যে প্রাক প্রতিবিম্ব -2 যদি বসাই, প্রি ইমেজ যদি -2 হয় তাহলে ইমেজ হবে কত, -2 এর এক্স এর পরিবর্তে -2, -2 এর কিউব মানে হলো -8। একইভাবে -1 যদি বসাই তাহলে কত হয়, -1 এর কিউব মানে হলো -1, তারপরে আছে হলো 0, তাহলে 0কে কিউব করলে 0, তারপরে আছে 1, 1কে কিউব করলে 1, তারপর আছে 2, 2কে কিউব করলে 8। এই যে -2 -1 0 1 2 এরা হলো প্রি ইমেজ বা প্রাক প্রতিবিম্ব, আর এই যে -1 -8 -1 0 1 8 এরা হলো ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে দেখো, এই যে ডোমেনের বিভিন্ন সদস্যের জন্য আমরা এফ অফ এক্স এর যে বিভিন্ন মান পেয়েছি, এই মানগুলি দ্বারা গঠিত সেটই হবে কি, রেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি এখানে যে রেঞ্জ এফ কত কত হবে, -8 -1 0 1 8। লক্ষণীয় বিষয় দেখো, এই রেঞ্জ এফটা এই কোডোমেনের কিন্তু একটা উপসেট, কারণ এটা সকল সদস্য এখানে আছে। তার মানে হলো রেঞ্জ এফ সাবসেট অফ কোডোমেন। এবার দেখি আমরা আরেকটা অবস্থা বিবেচনা করে একটা দেখি যে রেঞ্জ এবং কোডোমেন সমান হয় কখন। দেখো, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এই যে কোডোমেনে যে সেরা এই উপাদান দুইটা থাকবে না, এফ অফ এক্স সমান এক্স কিউব ঠিকই আছে। তাহলে কোডোমেন যে সেরা যখন এগুলি থাকবে না, তখন কিন্তু কোডোমেন আর রেঞ্জ এই দুইটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এই দুইটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। অর্থাৎ রেঞ্জ এবং কোডোমেন এই দুইটা সমান হতে পারে। তো এই ছিল আজকের অন্য এবং ফাংশন সম্পর্কিত আয়োজন। আশা করি তোমাদের ভালো লেগেছে।
আগামী পর্বে আমরা সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন, এক ফাংশন, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ।